আসসালামু আলাইকুম। নাসির উদ্দিন হোজ্জা একবার তার বেশ অনুগত কিছু শিষ্যকে ডেকে বলল যে আমার মনে হচ্ছে আমি পৃথিবী থেকে কিছুদিনের মধ্যে চলে যাব। তা আমি যখন পৃথিবীতে থাকবো না তখন আমার শেষ দেখা করার জন্য যখন সবাই আসবে তখন তোমরা একটা বিশেষ ব্যবস্থা গ্রহণ করবা। বাস এই কথা বলার বেশ কিছুদিন পরে হঠাৎ করে খোঁজ এলো নাসির উদ্দিন হোজ্জা নাকি পৃথিবী থেকে চলে গিয়েছে। সমস্ত পরিচিত অপরিচিত মানুষজন ওনাকে এত পছন্দ করতো যে ওনাকে শেষ দেখার জন্য যে জায়গায় ওনার মানে হচ্ছে শরীর রাখা হয়েছে সেখানে দেখার জন্য সবাই ভিড় করছে। তা যেই মানে হচ্ছে যে স্থানে ওনার শরীরটা রাখা হয়েছে তার সামনে একটা বিশাল বড় দরজা, সেই দরজার সামনে একটা বিশাল তালা। সবাই এসে দাঁড়ায় আছে, লোকের পর লোক ভিড় বাড়তেছে। তারপরে সবাই আরেকজনকে জিজ্ঞেস করছে কি ব্যাপার, তো বলছে যে এই যে তালাটা খুললেই আমরা ভিতরে গিয়ে দেখবো। তো এরকম করতে করতে প্রায় আধা ঘন্টা 40 মিনিট পার হয়ে গিয়েছে। এত প্রচন্ড লোক আস্তে আস্তে জমায়েত হচ্ছিল যে সেখানে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়ে গেছে, যে তালা কে এইভাবে লাগালো, এটা চাবি কোথায় পাওয়া যাবে, অমুক তমুক নিয়ে প্রচন্ড একটা ঝামেলাপূর্ণ অবস্থা। এই ঘন্টা খানেকের কাছাকাছি হবে, এই সময় দেখা গেল যে ভূত দেখার মতো সবাই চমকে উঠছে যে নাসির উদ্দিন হোজ্জার মতো একজন হেঁটে হেঁটে আসতেছে। কি ব্যাপার, সবাই তো হতবাক এবং একটু খুশিও হয়েছে আবার একটু বিরক্ত হয়েছে। কেন, যে আমরা শুনলাম যে ইনি পৃথিবী থেকে চলে গিয়েছে, তা আবার ফিরে আসলো, মানে বেঁচে থাকাতে সবাই খুশি হয়েছে, কিন্তু সবাই আবার যে আমাদেরকে এরকম একটা কষ্টের মধ্যে ফেলে উনি একটা অভিনয় করলো। তখন নাসির উদ্দিন হোজ্জা যখন কাছে আসলো সবাই জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, আপনি আমাদের সাথে তামাশা করলেন, এটার কারণটা কি? তা নাসির উদ্দিন হোজ্জা বলছে যে আমি আমার এই একটা এক্সপেরিমেন্ট এখানে করছিলাম। কিরকম, সেটা হচ্ছে আপনারা সবাই দেখতে আসছেন, আমি যখন চলে গেলাম তখন আমার চেহারাটা একটু শেষবার সম্মান প্রদর্শনের জন্য আসছেন। সামনে দেখলেন বিশাল বড় গেট, গেটের সামনে বড় তালা। আপনারা সবাই তালা খোঁজার জন্য চাবি নিয়ে ব্যস্ত, অথচ সেই গেটের পাশে আর একটা ছোট্ট গেট আছে, সেই গেট দিয়ে আপনারা ইচ্ছে করে ঢুকে আরাম করে হচ্ছে সবাই আমাকে হচ্ছে যে শেষবার যে উদ্দেশ্যে আপনারা এসেছেন দেখে চলে যেতে পারতেন। তো বলছে আমরা তো এইভাবে চিন্তা করিনি। বলছে তাহলে আমরা কি চিন্তা করছেন? বলছে সবাই এসে এখানে ওয়েট করতেছে, সবাই কোলাহল হচ্ছে যে তালা খুলতেছে না, চাবি পাওয়া যাচ্ছে না, আমরা সবাই তাদের সাথেই যোগ দিয়েছি। নাসির উদ্দিন হোজ্জা বলছে যে কমন জিনিস অনেক সময় বড় রকমের মিস্টেকস হতে পারে। মানে কমন চিন্তা, কি চিন্তা, যে না এদিক দিয়ে আমাকে ঢুকতে হবে না, এটা অনেক ক্ষেত্রে ভুল হতে পারে। তার চেয়ে আমাদের একটু সচেতনতার সাথে লক্ষ্য করতে হবে আশেপাশে ছোট্ট সহজ কোনো অপশন আছে কিনা, যেটার উপর ভিত্তি করে আমরা সহজেই আমাদের যে উদ্দেশ্যটা সেটা সফল করতে পারি। এখানে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে কঠিনতম কাজ হচ্ছে স্টার্টিং। বিলিভ মি, স্টার্টিং। যে কোনো গাড়ি যদি আমরা হুন্ডা চালানোর কি বলে এটা আছে না, ওই যে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে দেখবো যে স্টার্টিং এই অনেকের হচ্ছে যে ওইটাই হচ্ছে শেখার বিষয়। তারপরে একবার স্টার্ট হয়ে গেলে একটা থ্রাশ, একটা ঝাঁকুনি, তারপরে আস্তে আস্তে মোটামুটি ওকে। এরোপ্লেন ল্যান্ডিং এর ক্ষেত্রে অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট, অবশ্যই মানে প্রথমে হচ্ছে স্টার্টিং ফ্লাই যখন কি বলে শুরু হয় ফ্লাইং, তখন হচ্ছে যেটা ইম্পর্টেন্ট হচ্ছে ল্যান্ডিংটা ইম্পর্টেন্ট আছে। এখানে যে জিনিসটা বলতে চাচ্ছি, স্টার্টিং এ একটু ঝাঁকুনি আসে, এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া। আমরা স্টার্টিং এর সময় চাই যে সবচেয়ে স্মুথ অবস্থা, এটা ন্যাচারের বিরুদ্ধে না, এটা হতে পারে না। সন্তান যখন পৃথিবীতে আসে তখন মায়ের প্রচন্ড প্রসব বেদনা হয়, কিন্তু তারপরে দেখা যায় পৃথিবীতে যখন সন্তান আসে প্রথমে কান্না করে, তার এক্সারসাইজ শুরু হয়ে যায়, আস্তে আস্তে পৃথিবীতে সে মানে স্বাভাবিকভাবে চলতে পারে। তো এখানে যে জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে স্টার্টিং খুব ইম্পর্টেন্ট। যে পরিস্থিতিতে আছি আমাদের শুরু করা উচিত যে হ্যাঁ আমি বিসিএস পরীক্ষা দিতে চাচ্ছি, বা যে কোনো চাকরির পরীক্ষা বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা যেটাই হোক না কেন, আমাদের সাথে সাথে প্রথম উদ্দেশ্য হওয়া উচিত যে একটু শুরু করে ফেলবো। এক্ষেত্রে যার যেই প্যাটার্নে পরীক্ষা হয়, যেমন যারা প্রিলিমিনারি মানে এমসিকিউ টাইপের পরীক্ষা দেবেন, তাদের প্রথম হচ্ছে যে 10টা এমসিকিউ দিয়ে শুরু করেন, যে 10টা এমসিকিউ আগে পড়ি। প্রবলেম হাজারটা থাকবে, আপনি সবকিছু বার্তা থেকে ডিলিট করে 10টা এমসিকিউ আগে পড়ে ফেলুন। পড়ে ফেলার পরে একটু রিল্যাক্সড হন, তারপরে আবার 10টা পড়ুন। এরকম করে বিশ্বাস করুন যে প্রতি ঘন্টায় 20টা 25টা করে এমসিকিউ করে 5-7 ঘন্টা পড়লে দেখবেন দিনে 100-150 এমসিকিউ পড়া হয়েছে। আপনি জাস্ট একটু টাইনি মানে হচ্ছে ক্যালকুলেশন করে দেখুন, দিনে 100টা এমসিকিউ করে পড়লে 30 দিনে কিন্তু 3000 এমসিকিউ হয়ে যায়। খুব সহজ, কিন্তু খুব ইজি। কিন্তু আমাদের কেন জানি চিন্তাটা অনেকটা নাসির উদ্দিন হোজ্জার ওই রকম গল্পের মতো, যে বিশাল বড় তালা, বিশাল বড় বড় বই, বিশাল বড় বই আপনি একবারে গিলে খেতে পারবেন না, এটাই বাস্তবতা। এটাকে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট অংশে ভাগ ভাগ করে তারপরে কম্বাইন্ড হতে এটাতে আমরা অ্যাচিভ করবো ইনশাল্লাহ। ওকে, আচ্ছা, যে জায়গায় আমি ছিলাম সেটা হচ্ছে অল্প অল্প করে এমসিকিউ আমরা পড়তে থাকি প্রত্যেক ঘন্টায় কিছু কিছু করে। এরকম করে কন্টিনিউয়াস যখন পড়বো, উইদিন 25-30 ডেজ দেখা যাবে আমাদের একটা মানে হচ্ছে
কালেকটিভ হচ্ছে একটা ইনফরমেশন যখন গ্যাদার হবে, তখন একটা কম্পাউন্ডিং ইফেক্টের মাধ্যমে রেজাল্ট ইনশাল্লাহ ভালো আসতে বাধ্য হবেই। আর কিছু জিনিস আছে না খুবই জটিল, তারপরে হচ্ছে যে এটাকে বলা যেতে পারে কনফিউজিং, খেয়াল থাকে না, সেগুলো নিয়ে বেশি অরিঢর কিছু নেই। আপনি কমন জিনিস যদি কারেক্ট করতে পারেন, এগুলোর মধ্যে মিস্টেক যদি কমিয়ে আনতে পারেন, আপনি যে কোনো পরীক্ষা ইনশাল্লাহ সেরা কয়েকশো স্টুডেন্টের মধ্যে অবশ্যই থাকবেন, কয়েকশোর মধ্যে থাকবেন। কিন্তু প্রবলেম হচ্ছে আমরা যে হচ্ছে ফোকাস করি হচ্ছে সবচেয়ে আনএক্সপেক্টেড কনফিউজিং জায়গাগুলোতে, বরং তার চেয়ে ইজি ওয়েতে করি আমরা, তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। ওকে, আচ্ছা, যে জায়গায় আমি বলছিলাম যে প্রত্যেক দিন হচ্ছে আপনি প্রথম আগে 10টা এমসিকিউ, আজকে এই ভিডিও দেখার পরে এখন থেকে শুরু করুন, তো 10টা এমসিকিউ করুন। এবং আমাদের যারা বিসিএস এর ব্যাচ এবং ইংলিশের যে বিভিন্ন ব্যাচে যারা ভর্তি হয়েছে, তাদেরকে আমরা কিন্তু মনিটরিং ব্যবস্থাটা অনেকে পাঠিয়েছে, অনেকে পাঠায়নি। তা এই যে সামনের যে লেকচারগুলো আপনারা যদি না পাঠান, এটা একেবারে আলটিমেট হচ্ছে যে বলা যেতে পারে আপনাকে, এটা কি বলবো, যে একেবারে ওই যে বলে না যে এটা লাস্ট হচ্ছে ওয়ার্নিং, যে আপনি যদি এবার না করেন আপনাকে কিন্তু ক্লাস থেকে অফ করে দেবে। এটা মাস্ট, এটা আপনি করতে হবে, কারণ আপনি যেই বড় উদ্দেশ্যকে সামনে রেখে পড়তে চান, সেটার ক্ষেত্রে আপনাকে প্রোটোকলগুলো ফলো করতে হবে। প্রোটোকল ফলো করলে আপনি ইনশাল্লাহ সফল হতে পারবেন। আচ্ছা, তাহলে যেটা বলছি সেটা হচ্ছে স্টার্টিংটা খুব ইম্পর্টেন্ট, 10টা এমসিকিউ করে পড়া শুরু করে ফেলুন। আর ছোট্ট ছোট্ট প্রচন্ড রকমের ছোট্ট ছোট্ট ইম্পর্টেন্ট ভিডিও এখন থেকে আপলোড হবে। হ্যাঁ, আপনাদের কাজ হচ্ছে সেগুলোকে রেগুলার দিনেরটা দিনে করে ফেলা। আচ্ছা, এবং লাইফস্টাইল চেঞ্জের মধ্যে আমি 2টা কথা বলি। একটা হচ্ছে আপনি ইচ্ছে করলে একদিনকে 2 দিন কাজ যে লাগাতে পারেন, সেক্ষেত্রে 2টা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা হচ্ছে স্লিপিং, ঘুমানো। কিরকম? যেমন রাতে আপনি চেষ্টা করবেন যে যত তাড়াতাড়ি ঘুমানো যায়, যদি আপনি রাত 9টায় ঘুমান, 10টায় ঘুমান, যত তাড়াতাড়ি ঘুমানো যায়, এবং ঘুমটা থেকে উঠতে হবে উইদাউট অ্যালার্ম সিস্টেম ছাড়া ঘুম থেকে উঠতে হবে। ঘুম আপনার যখন পূরণ হয়ে যাবে তখন ফ্রেশ থাকবেন। উঠেন 3-4-5 ঘন্টা যতক্ষণ পারেন, প্রত্যেক ঘন্টায় 40-45-50 মিনিট করে, প্রত্যেক ঘন্টায় কিছু কিছু করে আগে পড়বেন। যখন একটু ঘুম আসবে মনে হবে ঘুমিয়ে যান। ঘুমটা খুব ইম্পর্টেন্ট, কারণ পড়াটাকে প্রসেস করে। আমরা করি কি জানেন, ঘুমে কম্প্রোমাইজ করি, কিন্তু গল্প গুজব, ফেসবুকিং, আজেবাজে কাজে কম্প্রোমাইজ করি না। সো ব্যাড, এটা থেকে আমাদের দূরে সরে আসতে হবে। আমাদের সবচেয়ে এখন বন্ধু হবে যে জিনিসটা, একটা হচ্ছে ঘুম। হ্যাঁ, আমি বলছি ঘুম মোস্ট ইম্পর্টেন্ট, ঘুমাতে হবে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এটাকে আমি বলি যে গোসল করা। কি বলে গোসল করা ইম্পর্টেন্ট কেন সেটা বলি। আপনারা জানেন কিনা, জাপানের একজন বিখ্যাত খেলোয়াড় আছে, পার্ক সম্ভবত তার নাম। তা ও ধারণা করা হয় যে তার 3টা ফুসফুস, এত দৌড়াতে পারে। তো ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি এত দৌড়াতে পারেন কি করে? তো উনি বলেছে যে আমি যখন হচ্ছে একটু দুর্বল মনে হয়, আমি একটু ঘুমিয়ে নিই, আর তারপরে গোসল করে রিল্যাক্সড হইতে নতুন উদ্যমে কার্যক্রম শুরু করি। এবং এক্স্যাক্টলি এটা অত্যন্ত ইফেক্টিভ। আপনার হচ্ছে যে কখনোই লো ভোল্টেজে, আপনি লো ব্যাটারিতে, মানে শরীরের অবস্থা নাজেহাল, ঘুম ধরতেছে, চোখে মুখে পানি দিয়ে, না না না, এত কষ্ট করে পড়াশোনার এই টিপিক্যাল প্রোটোকল থেকে বের হয়ে আসতে হবে। বরং এনার্জেটিক, যতটুকু পড়বো এনার্জেটিক ওয়েতে পড়বো এবং খুব ভালো করবো। এবং পড়াশোনা সাধ্যের মধ্যে আমার যেটা আছে, ইনশাল্লাহ অবশ্যই খুব ভালো করতে পারবো, বিলিভ মি। তাহলে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে ঘুম ধরলে ঘুমিয়ে যাই, তবে টাইম ওই মানে ডিজিটাল ডিভাইস, তারপরে ফেসবুকিং, মানে এই ইলেকট্রনিক যে ডিভাইসগুলো, এগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে। আচ্ছা, তাহলে গোসল করব, ঘুমাবো, এবং প্রত্যেক দিন 2 দফা ঘুম, 2 দফা গোসল। কিরকম হতে পারে? যেমন কেউ কেউ খুব আইডিয়াল একটা রুটিন হতে পারে, ধরা যায় একদম রাত 10টায় ঘুমানো, ভোরে উঠলো ধরলাম যে 5টায়, এই 5টার পর থেকে সকাল, যাদের অফিস টফিস নেই বা অন্য কোনো কাজ নেই, 10টা পর্যন্ত 5 ঘন্টা সে পড়লো। প্রত্যেক ঘন্টায় রিল্যাক্স করবে, 5-10 মিনিট করে রেস্ট নিবে, বা 20 মিনিটও নিতে পারে। এরপরে 10টা থেকে 12টা এই সময় এমসিকিউ প্র্যাকটিস করতে পারে, ফাইনাল। এরপরে ইচ্ছা করে 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত বা 4টা পর্যন্ত ঘুমিয়ে নিতে পারে মন চালে। তারপরে উঠে আবার এই ঘুম থেকে উঠে গোসল টোসল করে একদম 4টা থেকে শুরু করে ঘুমানোর আগ পর্যন্ত 8টা-10টা পর্যন্ত আছে। এখন অনেকে বলতে পারে ভাই তাহলে রিল্যাক্স টাইম কি আমাদের কিছু নেই? আছে, প্রত্যেক ঘন্টা একটু একটু রিল্যাক্স করবেন। আর একটা জিনিস, উইকলি, সপ্তাহে যে কোনো একটা দিন, এটা হতে পারে যে আপনি চিন্তা করতে পারেন যে আচ্ছা আমি শুক্রবার সকাল 10টা থেকে 12টা, আমাদের তো উইকলি একটা 200 মার্কসের পরীক্ষা হয়, সেই পরীক্ষাটা দিয়ে যে আমরা কি করতে পারি, যে ঠিক আছে নামাজ কালাম পড়ে যে ওই দিন বিকালটা আমি একদম রিল্যাক্স থাক। ধরা যাক যে সকাল 10টা থেকে 12টার মধ্যে পরীক্ষা দিয়ে, তারপরে ওই দিনটা শুক্রবারে 12টার পর থেকে নামাজ কালাম পড়ে আমি কি করতে পারি, যে আপনার পছন্দের যে কাজ, যার যেটা পছন্দের কাজ, তবে হ্যাঁ পছন্দের কাজ চুজ করারও একটা বুদ্ধি আছে। অনেকের পছন্দ হচ্ছে যে কি বলে এটাকে, যে অবসর সময়ে হচ্ছে
এমন কিছু সাথে নিজেকে জড়িত রাখে যে সেটা আরো এনার্জাস্ট করে। কিরকম? যেমন আপনি যদি এমন কোনো ভালো গল্প শুনেন, এমন কোনো ভালো মানুষের সাথে মিশেন যেটা আপনার কাজের গতি আরো বাড়ায় দেয়, তাহলে দেখা যাবে আপনার মানে লেজার টাইমটাও ভালো কাটলো এবং নতুন আপনি এনার্জি ইনপুট করলেন। ঠিক আছে? আর ওই সময় যদি আপনি এমন কার্যক্রমের সাথে নিজেকে যুক্ত করলেন, এই যে আমি জানি না ফেসবুক, ইউটিউব এগুলোতে টাইম লস করে কতটা কেউ উন্নত জীবন করতে পারে, আমার পুরো ডাউট রয়েছে। বরং যেটা করা উচিত, আপনি আপনার পছন্দের, আমি যেমন এই ক্ষেত্রে যদি আমাকে কেউ জিজ্ঞেস করে ভাই আপনি কি করেন, আমি নর্মালি যদি শুক্রবারের পরে আমি এখন এই যে বারবারোসলা আছে না, এই যে তুর্কি সিরিজ, আমি হচ্ছে ওই তুর্কি সিরিজের একটা করে শুক্রবার আসে, এটা আমার ছোট ভাই আমাকে ফরওয়ার্ড করে দেয় যে ভাইটা, তো ওইটা আমি হচ্ছে যে আমি ডিভাইস টিভাইস ওইভাবে যেহেতু অপারেট করতে পারি না, ওদের কাছ থেকে নিয়ে আমি ওইটা সুন্দর করে চমৎকার ভাবে দেখি, আমার এটা ভালো লাগে। তাহলে এরকম যার যেটা, এবং বিভিন্ন সিরিজ আছে যে সিরিজগুলো দেখলে পরে মনে হয় জীবনে বেঁচে থাকা কত জটিল ছিল আগে, আর এখন কত ইজি হয়েছে। পরীক্ষা তখন একটা এনার্জি মানে হচ্ছে মানে মানে মানসিকভাবে একটা এমন পরিবর্তন আসে যে এটা তো কিছুই না, কারণ মানুষ আগে এক কোপে কল্লা ফেলাই দিয়েছে, মুহূর্তের মধ্যে জীবন শেষ হয়েছে, আর এখানে আমার জীবনের অসীম সম্ভাবনা রয়েছে। তখন হয় কি মনের মধ্যে একটা আলাদা হচ্ছে ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে যায়। তাই আমি বলবো যে দুইটা জিনিস দেখে মানুষ চেনা যায়, দুইটা জিনিস। নাম্বার ওয়ান, একজন লেজার টাইম কিভাবে কাজে লাগায় এটা, আর একটা হচ্ছে তার ফ্রেন্ডস অ্যান্ড সারাউন্ডিংস। আচ্ছা, ফ্রেন্ডস অ্যান্ড সারাউন্ডিংস বলতে, ফ্রেন্ডস বলতে শুধু যে মানুষ কেন্দ্রিক বন্ধুত্ব তাই নয়, কোন রকম বই পড়ে, কোন রকম হচ্ছে গল্প শোনে, কোন রকম হচ্ছে যে মুভি দেখে, কোন রকম হচ্ছে যে এটা কি বল মানে যা কিছু সে ইনপুট দেয় নিজের মধ্যে। আমাদের গোটাল এই মাইন্ডটা তো হচ্ছে একটা সফটওয়্যার, হ্যাঁ, এখানে মানে হার্ডওয়্যার, এর মধ্যে সফটওয়্যার আমি কি কি দিচ্ছি, সেইটাই হচ্ছে তার ফ্রেন্ডস। এবং সারাউন্ডিংস বলতে এই কার্যক্রম সবকিছু, এবং অন্যের সম্বন্ধে কি ধারণা পোষণ করে, এই দুইটার উপর ভিত্তি করে বোঝা যাবে যে একজনের ফিউচার কি হতে যাচ্ছে। তবে আমি একটা জিনিস বলি, আপনি যেই জীবন চান, বিশ্বাস করেন সেই জীবনের মনোছবি আপনি একদম আপনার একটা খাতার মধ্যে, ডায়েরির মধ্যে চমৎকার করে লিখে ফেলুন। প্রত্যেকদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে সেটা নিয়ে চিন্তা করুন, ঘুম থেকে উঠে সকালবেলা চিন্তা করুন, এবং এটাকে এত বিশ্বাসের সাথে করুন এবং শুরু করে ফেলুন। বিশ্বাস করুন কিছুদিনের মধ্যে এটা ইনশাল্লাহ বাস্তব হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।